সকল চাকরি প্রত্যাশীদের 10 মিনিট স্কুলে স্বাগতম। আমি আছি সামিউর রহমান। আজকে আপনাদের সাথে যে টপিকটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নেটওয়ার্ক ডিভাইস এবং ক্লাউড কম্পিউটিং। বর্তমানে আইসিটির খুব ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে নেটওয়ার্ক ডিভাইস, যেটার মধ্যে রাউটার, হাব, দেন মডেম, এই ধরনের যে ডিভাইসগুলো আছে এই ডিভাইসগুলো সম্পর্কে, এদের কার্যক্রম সম্পর্কে অনেক বেশি জিজ্ঞাসা করা হয় এবং এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। এবং আরেকটি ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ক্লাউড কম্পিউটিং। সো আজকে আমরা মোটামুটি এমনভাবে একটা নলেজ নিব যাতে আমরা প্রিলিড যে কোয়েশ্চেনগুলো আসে, বেসিক কোয়েশ্চেনগুলো, সেগুলো যাতে আমরা অ্যান্সার করে আসতে পারি। সাথে সাথে আজকে আমরা ওএসআই মডেল সম্পর্কে একটা ব্রিফ ধারণা নিব। তো ফার্স্টেই জানা যাক নেটওয়ার্ক ডিভাইসের ফার্স্ট পার্টটা হচ্ছে আমার এনআইসি কি, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। তো দেখেন আপনার কম্পিউটারটা যে আছে, এই কম্পিউটারে আমার যেমন একটা নাম আছে, আপনার একটা নাম আছে, কম্পিউটারের কি একটা ইউনিক একটা আইডেন্টিটি আছে, যে ওর সাথে যদি কেউ কানেক্ট করতে চায় সেই আইডেন্টিটির বেসিসে তার কানেক্ট করতে হবে। যেমন ফোনের ক্ষেত্রে কি থাকে, একটা ফোন নাম্বার থাকে, সেরকম কম্পিউটারের ক্ষেত্রেও কি একটা আইডেন্টিটি থাকে। সেই আইডেন্টিটিটাকে বলি আমরা ম্যাক অ্যাড্রেস, যেটা ফুল ফর্ম হচ্ছে মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল। ওকে, সো কম্পিউটারের সাথে যদি কোনো কানেকশন ক্রিয়েট করতে হয় তখন সে কি করবে, এই ম্যাক অ্যাড্রেসের ভিত্তিতে এই কানেকশনটা ক্রিয়েট করবে। সো এই ম্যাক অ্যাড্রেসটা কত বিটের হয়? 48 বিটের হয়। কত বিটের হয়? 48 বিটের হয় এবং এটা বিল্ট ইন থাকে। ঠিক আছে, তো এই ম্যাক অ্যাড্রেসটা কোথায় থাকে? ঠিক আছে, ম্যাক অ্যাড্রেসটা থাকে হচ্ছে এনআইসি বা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডের ভিতরে। তাহলে ম্যাক অ্যাড্রেসটা কোথায় থাকে? নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড বা এনআইসি এর ভিতরে। এটা মাদারবোর্ডের ভিতরে একটা স্লট থাকে, সেখানে এনআইসিটা সাধারণত বিল্ট ইন থাকে। ঠিক আছে, সেই বিল্ট ইন এনআইসির মধ্যে একটা 48 বিটের একটা কোড থাকে, সেই কোডটাকে আমরা বলছি ম্যাক অ্যাড্রেস। এটা অদ্বিতীয় মানে কি? অদ্বিতীয় মানে এটা ইউনিক, অর্থাৎ এটা এক কম্পিউটারটা অন্য কম্পিউটারের সাথে আমার মিলবে না। তাহলে ম্যাক অ্যাড্রেস দিয়ে আমি কি করছি? ম্যাক অ্যাড্রেস হচ্ছে আমার 48 বিটের একটা কোড, যেটার মাধ্যমে কম্পিউটার কানেকশন ক্রিয়েট করে। এটা কোথায় থাকে? এটা এনআইসির ভিতরে থাকে, অর্থাৎ নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডের ভিতরে থাকে। তো এই নেটওয়ার্ক ইন্টারফেসের কাজটা কি? ঠিক আছে, এইটা হচ্ছে কার্ড ডিভাইস এবং ডেটা কেবলের মধ্যে সিগন্যাল আদান প্রদানের জন্য ব্যবহৃত হয়। এটা হচ্ছে এই কম্বিনেশনটা ক্রিয়েট করে হচ্ছে এনআইসি, যার ভিতরে একটা অদ্বিতীয় ম্যাক অ্যাড্রেস থাকে। ঠিক আছে, তো এখন আমরা জানবো হচ্ছে মডেম সম্পর্কে। যারা আমরা ইন্টারনেট ব্যবহার করি তারা আমরা মডেম টার্মটার সাথে খুব ভালোভাবে পরিচিত। দেখেন মডেমের হচ্ছে মডুলেটর এবং ডিমডুলেটর। মডুলেটর এবং ডিমডুলেটর এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে মডেম। সো মডেমের কাজ কি? মডেম হচ্ছে ডাটাটাকে রূপান্তরিত করতে ব্যবহৃত হয়। অর্থাৎ আমরা যে কম্পিউটার, মনে করেন আমি আপনাকে একটা ছবি পাঠাচ্ছি, এই ছবিটা কিভাবে কেবলের মাধ্যমে কিভাবে যাবে, ঠিক আছে, যদি তাকে রূপান্তরিত করা না হয়। আপনাকে যদি নর্মাল আমি চাল দেই, আপনি নিশ্চয়ই ভাত খেতে পারবেন না, আপনাকে এটা রান্না করতে হবে, রান্না করে ভাতে পরিণত করে নিতে হবে। সো এই রূপান্তরের কাজটা করে কে? মডেম। মডেমের কাজটা কি? মডেম হচ্ছে গিয়ে বাইনারিতে রূপান্তর করে। একটা ডাটা আছে আমার কাছে, সেই ডাটাটাকে কি করবে? মডুলেট করবে। মডুলেট করে সেটা কিসে পরিণত করবে? বাইনারি ডাটায় পরিণত করবে। এবং সেই বাইনারি ডাটাটা কি করবে? এরপর পাবলিক টেলিফোন নেটওয়ার্ক দিয়ে এটা একটা ডেস্টিনেশনে চলে যাবে। ঠিক আছে, এই প্রসেসটাকে আমরা বলি মডুলেশন। ঠিক আছে, এরপর যে রিসিভার যে কম্পিউটারটা থাকবে, সেই রিসিভার কম্পিউটারে এই যে বাইনারি ডাটাটা আছে, ঠিক আছে, বা মেশিন কোড যেটা আছে, সেটাকে আবার সে কিসে পরিণত করবে? একটা চিত্রে বা একটা লেখায় পরিণত করবে। এই প্রসেসটাকে আমরা বলি ডিমডুলেশন। সো এই যে ট্রান্সফরমেশনের যে কাজটা যে যন্ত্রটা করে সেটাই হচ্ছে মডেম। তাহলে মডেম সাথে আমরা কি অ্যাড করি? মডেমের সাথে আমরা হচ্ছে ইন্টারনেট লাইনটা বা টেলিফোন লাইনটা আমরা সংযুক্ত করি। এখানে যখন কোনো ডাটা আসে কম্পিউটার থেকে, মডেম এটাকে বাইনারি ডাটায় পরিণত করে এবং পরবর্তীতে রিসিভার কম্পিউটারে যে সেটা আবার কিসে পরিণত হয়? গ্রাফিক্স ডাটায় পরিণত হয়। ঠিক আছে, এরপর আমরা জানবো এখানে আবার মডেমে আমি যে আগে যা বলেছিলাম সেই জিনিসগুলো এখানে আছে, যে অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যাল, ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে পরিণত করতেই হচ্ছে মডেমের ব্যবহৃত হয়। সো ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে পরিণত করাকে বলি আমরা মডুলেশন। ডিজিটাল সিগন্যালকে
ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে পরিণত করাকে বলি আমরা মডুলেশন, আর অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে পরিণত করাকে আমরা বলি ডিমডুলেশন। আর এই পুরা কাজটাই করে থাকে আমার হচ্ছে মডেম। ঠিক আছে, এখন আমরা যাব হচ্ছে রিপিটার সম্পর্কে। সো রিপিটারের কাজ কি? রিপিটার হচ্ছে আমি যখন একটা তথ্য বা একটা সিগন্যাল পাঠাই, সেটা যদি আমাকে লং ওয়ে ক্রস করে, তখন দেখা যায় কি এই তথ্যের যে শক্তিটা বা তথ্যের যে আমার যে যতটুকু আমার অ্যামপ্লিটিউড নিয়ে সে আগাচ্ছিল সেটা একসময় কমে যায়। দেখা যায় যে তথ্যটা যদি আমার এরকম থাকে, এটা যখন পরবর্তী একটা ডিস্টেন্স পাড়ি দেয়, এটা আস্তে আস্তে আমার শক্তিটা কমতে থাকে, সিগন্যালটা আস্তে আস্তে দুর্বল হতে থাকে। সো এই সিগন্যালটাকে যদি আমি দুর্বল না করে আবার সবলভাবে পাঠাতে চাই, তখন আমার কি ব্যবহার করা হয়? রিপিটার ব্যবহার করা হয়। ঠিক আছে, মনে করেন আপনি এখানে একটা সিগন্যাল দিলেন, এখানে আপনি একটা রিপিটার রাখবেন। ঠিক আছে, এই রিপিটারটা করবে কি? সিগন্যালটাকে দুর্বল হতে দিবে না। কিছু দূর পরপর যদি আমি একটা রিপিটার রাখি, সেই রিপিটারটা কি করবে? ওকে একটা শক্তি প্রদান করবে, এবং প্রদান করে যেটা করবে সেটা হচ্ছে যে এই শক্তিটাকে দুর্বল হতে দিবে না, শক্তিটাকে বা সিগন্যালটাকে সবল রাখবে। সো রিপিটারের কাজ কি? যে ডাটা যাতে অ্যাটেনিউয়েশন না হয়, অর্থাৎ ডাটা যদি দুর্বল না হয়, সিগন্যাল যদি দুর্বল না হয়, এই রিপিটারটা আমরা এখানে ব্যবহার করি। এবার আমরা যেটা দেখব যে রিপিটার একটা চিত্র দেওয়া আছে, এটা হচ্ছে 2 পোর্ট বিশিষ্ট। রিপিটারটা হয় কি? 2 পোর্ট বিশিষ্ট। এখান থেকে একটা ডাটা ইনপুট হয়, এখানে যদি এখানে শক্তি যদি হারাতে থাকে, তখন এখানে এসে একটা শক্তি সরবরাহ করে, এবং দেন সেটি আবার অন্য কম্পিউটারে পৌঁছে যায়। তাহলে রিপিটারের কাজ কি? সিগন্যালকে দুর্বল হিসেবে না প্রকাশ করা। এবং রিপিটারে কয়টি পোর্ট ব্যবহার করে, এটাও খুব ইম্পর্টেন্ট। রিপিটারে 2টা পোর্ট থাকবে। ঠিক আছে, এবং এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, রিপিটার ফিজিক্যাল লেয়ারে কাজ করে। এটা যখন আমরা ওএসআই মডেল পড়াবো, তখন আমরা ডিটেলসে জানবো যে ফিজিক্যাল লেয়ারটা কি। আপাতত আমরা শুধু জেনে রাখি যে রিপিটার ফিজিক্যাল লেয়ারে কাজ করে, আরপি, জাস্ট এইটুকু মনে রাখলেই আমার হবে। রিপিটার ফিজিক্যাল লেয়ারে কাজ করে। এরপর আমরা যাব হাব সম্পর্কে। ঠিক আছে, তো হাবটা কি? হাবকে আমরা ল্যান ডিভাইস বা নেটওয়ার্ক ডিভাইসও বলি। দেখেন, আমার যখন অনেকগুলো কম্পিউটার কোনো একটা ক্লায়েন্ট সার্ভারের সাথে বা নিজেদের মধ্যে সংযুক্ত থাকে, তখন কি এদেরকে নিজেদের মধ্যে একটা নেটওয়ার্ক তৈরি করা লাগে। সেই নেটওয়ার্ক তৈরির কাজটাই কি করে? আমার হাব তৈরি করে। ঠিক আছে, আমার 2টা কম্পিউটারের যদি আমি সংযোগ প্রদান করতে চাই, তখন আমার এখানে একটা হাব প্রদান করা লাগবে, এবং হাব প্রদান করলে কি হবে? এই কম্পিউটারগুলো আমার নিজেদের মধ্যে একটা নেটওয়ার্ক ক্রিয়েট করবে। ঠিক আছে, সো তাহলে আমি বলেছিলাম কি, এলএন মানে কি? লোকাল এরিয়া নেটওয়ার্ক, বা লোকাল এরিয়া নেটওয়ার্ক মানে কি? অনেকগুলো কম্পিউটার নিজেদের মধ্যে যে নেটওয়ার্কটা ক্রিয়েট করবে, এই নেটওয়ার্কটা ক্রিয়েট করার জন্য যে ব্রিজটা দরকার, সেই ব্রিজটাই হচ্ছে হাব। ওকে, তো হাবে তাহলে আমার কি, যে কয়টা পোর্ট থাকবে, আমি সে কয়টা কম্পিউটার এটার সাথে যুক্ত করতে পারবো। হাবে আমার যে কয়টা পোর্ট থাকবে সে কয়টা কম্পিউটার যুক্ত হবে। ঠিক আছে, সো ল্যান তৈরি করার জন্য, লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করার জন্য আমার হাব ব্যবহৃত হয়। তাহলে আমার হাবের মেইন কাজ কি? হাবের মেইন কাজ হচ্ছে আমার নেটওয়ার্ক তৈরি করা। এটা আমার মাথায় রাখতে হবে। হাবের কাজ হচ্ছে নেটওয়ার্ক তৈরি করা। আর নেটওয়ার্ক তৈরি করা মানে কি? অনেকগুলো কম্পিউটারকে যুক্ত করা। তাহলে হাবে আমার কি হচ্ছে? অনেকগুলো কম্পিউটার যুক্ত হয়ে একটা নেটওয়ার্ক ক্রিয়েট করছে। ঠিক আছে, একটু আগে আমরা এর আগের ক্লাসে আমরা জেনেছি স্টার টোপোলজি সম্পর্কে। স্টার টোপোলজিতে কি হয়? অনেকগুলো কম্পিউটার একটা সেন্টারে একটা নেটওয়ার্কের একটা যুক্ত থাকে। ঠিক আছে, এটা হচ্ছে কি আমার স্টার টোপোলজি। সো স্টার টোপোলজিতে এই সেন্টার নেটওয়ার্কটা আমার যুক্ত করে কিসের মাধ্যমে? হাবের মাধ্যমে। ঠিক আছে, তো কেন্দ্রীয় এই ডিভাইস, এই সেন্টার ডিভাইসটাই হচ্ছে আমার হাব। এখন আমার হাব সম্পর্কে একটা একটা প্রকারভেদ আছে হাবের। হাবকে আমরা 2 ভাগে ভাগ করি, একটা হচ্ছে সক্রিয় হাব, আর একটা হচ্ছে নিষ্ক্রিয় হাব। ওকে, তো সক্রিয় হাব আমার করতে পারে কি? সক্রিয় হাব হচ্ছে আমার, এতে আমার বিদ্যুৎ সরবরাহ থাকে। সক্রিয়ভাবে আমার কি থাকে? বিদ্যুৎ সরবরাহ থাকে, এবং এর মধ্যে যে সিগন্যালগুলো যাবে সেটাকে সে ক্লিন করতে পারবে, বুস্ট করতে পারবে, রিলে করতে পারবে। কি কি করতে পারবে? ক্লিন, বুস্ট, রিলে করতে পারবে। এবং
রিপিটারের পাশাপাশি তারের কেন্দ্র উভয় হিসেবে কাজ করতে পারে। অর্থাৎ রিপিটারে আমরা কি করেছিলাম, যে একটা সিগন্যালকে কি শক্তিশালী করেছিলাম। সো এই সক্রিয় হাবগুলা রিপিটার হিসাবেও কাজ করতে পারবে। ঠিক আছে, তো আমার সক্রিয় হাবে আমার যে সিগন্যালটা আসবে এটা ক্লিন করা যাবে, বুস্ট করা যাবে, রিলে করা যাবে। রিলে কি, আমার একটার পর একটাকে সাজানো যাবে। ঠিক আছে, এবং এটা রিপিটার হিসাবেও ব্যবহার করা যাবে। ঠিক আছে, কিন্তু নিষ্ক্রিয় হাবে আমার এরকম কোনো সুযোগ সুবিধা পাওয়া যাবে না। নিষ্ক্রিয়ভাবে আমার যে সিগন্যালটা আসবে, অর্থাৎ আমার এই কম্পিউটার থেকে আমার এখানে একটা হাবে একটা সিগন্যাল আসলো এবং এই সিগন্যালটা অন্য কম্পিউটারে চলে গেল। ঠিক আছে, সো যদি নিষ্ক্রিয় হাব রাখি তাহলে আমার কি হবে, এখান থেকে যে ডাটাটা আমি পাঠাবো সেই ডাটাটাই চলে যাবে, এখানে কোনো ক্লিন হবে না, বা নয়েজ থাকলে নয়েজটা রিডাকশন করা পসিবল হবে না। ওকে, বুস্ট করা যাবে না। ঠিক আছে, সো আমরা সাধারণত এজন্য সক্রিয় হাবই ব্যবহার করে থাকি, কারণ এটা কি রিপিটার হিসেবে কাজ করে, আমার সিগন্যাল কখনো ড্রপ হয় না। এবার আমরা হাবের কিছু সুবিধা সম্পর্কে জানবো। হাব হচ্ছে তুলনামূলকভাবে দাম কম, হাবের দামটা আমরা অনেক কম। ঠিক আছে, এবং সে বিভিন্ন মিডিয়ামকে সংযুক্ত করতে পারে। চিন্তা করতে হয় না যে অন্য মিডিয়ামে কি আছে, জাস্ট দুইটা কম্পিউটারকে আমরা জাস্ট যুক্ত করার জন্য আমরা হাব ব্যবহার করি। এখন হাবের ক্ষেত্রে কিছু প্রবলেম আছে। আমি কি বলেছিলাম যে হাবে যে ডাটাটা আসে সে সব দিকে সে ডাটাটা পাস করে দেয়। এখন এই পাস করার টাইমে একটা নেটওয়ার্ক ট্রাফিক বৃদ্ধি পায়। কোশ্চেন আসতে পারে যে নেটওয়ার্ক ট্রাফিকটা কি। দেখেন, কোনো রাস্তায় যদি রাস্তার ধারণ ক্ষমতার চেয়ে যদি গাড়ি বেশি থাকে তখন কি হয়, এখানে ট্রাফিকের সৃষ্টি হয়, জ্যামের সৃষ্টি হয়। সো যেহেতু হাবে আমার ফিল্টারিং হচ্ছে না ডাটা, আমার কোনো প্রকার রিলে করতে পারছি না, স্কেজুলিং করতে পারছি না, তো সব ডাটা এসে আমার হাবে এসে জমা হচ্ছে। ফলে কি হচ্ছে, এখানে একটা ডেটার একটা ট্রাফিক ক্রিয়েট হচ্ছে। সো হাবের ক্ষেত্রে এই ট্রাফিকটা ক্রিয়েট হয় এবং ডাটা আমার সিগন্যাল আমার প্রদানের ক্ষেত্রে একটা প্রবলেম তৈরি হয়। ঠিক আছে, ডাটা আদান প্রদানেও বাধার সৃষ্টি হয়, কারণ কোন দিকে কোন ডাটা পাঠাবে সে জানে না, সব ডাটা এক জায়গায় এসে যুক্ত হচ্ছে। সো আদান প্রদানে একটা প্রবলেম তৈরি হয়। প্লাস ডাটা ফিল্টারিং সম্ভব হয় না, যে আমার কোন ডাটাটা প্রয়োজনীয় কোন ডাটাটা প্রয়োজন না সেটা সে খোঁজ নিতে পারে না, তখন ডাটা ফিল্টারিং সম্ভব হয় না। তাহলে এগুলো হচ্ছে আমার হাবের অসুবিধা। এখন আমরা জানবো সুইচ সম্পর্কে। ওকে, সুইচ এবং হাব দুইটা কাজ সেম, দুইটাই কি একটা নেটওয়ার্ক তৈরি করতে ব্যবহৃত হয়। কিন্তু সুইচের সুবিধা কি, সুইচ একটি ম্যাক অ্যাড্রেস জমা রাখতে পারে। এখন ম্যাক অ্যাড্রেস কি আমি একটু আগে বলেছিলাম যে একটা ইউনিভার্সাল কোড থাকে প্রতিটা কম্পিউটারে, যে কোডটা আমরা নেটওয়ার্ক ক্রিয়েট করতে ব্যবহার করি, যে ঠিকানাটায় আমি তাকে তথ্যটা পাঠাবো। হাবের ক্ষেত্রে আমার এরকম কোনো ম্যাক অ্যাড্রেসের পরিশ্রুত করার কোনো দরকার হয় না, যে ডাটাটা আসে সে তার সাথে সংযুক্ত সব কম্পিউটারে পাঠিয়ে দেয়। কিন্তু সুইচ কি করতে পারে, সুইচ হচ্ছে এই ডাটা ম্যাক অ্যাড্রেসের বেসিসে, যে কম্পিউটারে আমার তার ম্যাক অ্যাড্রেসটা দেওয়া থাকবে সেই কম্পিউটারে সে অনলি ডাটাটা সেন্ড করতে পারবে। তাহলে দুইটাই আমার কি ল্যান্ড ডিভাইস, অর্থাৎ আমি নেটওয়ার্ক ক্রিয়েট করতে ব্যবহার করি, কিন্তু হাব কি আমার ডাটাটা কি করতে পারবে না, ডাটাটা ম্যাক অ্যাড্রেস অনুযায়ী নির্দিষ্ট গন্তব্যে পাঠাতে পারবে না, সব কম্পিউটারকে পাঠিয়ে দিবে। কিন্তু সুইচ হচ্ছে শুধু যে ম্যাক অ্যাড্রেসগুলো আমি প্রোগ্রাম করে ওর ভিতরে দিয়ে দিব সেই কম্পিউটারের কাছে আমার পাঠাবে। ঠিক আছে, তো আমার সুইচের ক্ষেত্রে আমার সুইচে পোর্টের সংখ্যা 8টা, 16টা, 24টা, 48টা পর্যন্ত হতে থাকে। ঠিক আছে, এবং ল্যান তৈরির ক্ষেত্রে আমার হাবের চেয়ে সুইচটা বেশি ব্যবহৃত হয়, কারণ আমার যখন ডাটা আমার প্রেরণ করার দরকার, আমি সব কম্পিউটারে সমানভাবে পাঠাতে চাই না। আমি চাই যে নির্দিষ্টভাবে নির্দিষ্ট কম্পিউটারে নির্দিষ্ট ম্যাক অ্যাড্রেসে হচ্ছে আমি ডাটাটা সেন্ড করব। ঠিক আছে, তো এটাও স্টার টপোলজির ক্ষেত্রে কি কেন্দ্রীয় ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়। তো এই যে আমরা এখানে একটা সুইচের একটা উদাহরণ দেখছি। ঠিক আছে, যদি আমার PC1 এখানে বলে দেয় যে এই ডাটাটা শুধু PC2 যাবে, অর্থাৎ PC2 এর ম্যাক অ্যাড্রেসে যাবে, তখন সুইচ কি করবে, এই PC1 থেকে যে ডাটাটাই পাবে সে শুধু PC2 পাঠাবে। কিন্তু যদি বলে দেওয়া হয় যে PC8 বা PC7 এর ম্যাক অ্যাড্রেস দেওয়া নাই, সে কানেক্টেড থাকলেও এই ডাটাটা সে পাবে না, কারণ তাকে বলা হয়েছে যে ওর ম্যাক অ্যাড্রেসটা দিয়ে ও এখানে অ্যাক্সেস পাবে না। তো এখানে আমি যে কথাটা বলেছিলাম সেই কথাটাই আছে, যে হাবের সাথে সুইচের পার্থক্য হলো হাব প্রেরক থেকে প্রাপ্ত সংকেত সকল পোর্টে পাঠায়, কিন্তু সুইচ
প্রাপ্ত সংকেত কম্পিউটার ম্যাক অ্যাড্রেস ব্যবহার করে নির্দিষ্ট কম্পিউটারে পাঠায়। ঠিক আছে, সো এটা সুবিধা কি, সুবিধাটা হচ্ছে ডাটার কলিশন হয় না, কারণ আমার কি একটা দুইটা কম্পিউটারের মধ্যে কি অলওয়েজ একটা পথই থাকবে, সো একটা পথ দিয়ে একটা ডাটাই যাবে, সো ডাটার কখনো কলিশন হবে না। এবার আমরা দেখব সুইচের সুবিধা কি কি। সুইচে ডাটা আদান প্রদানের ক্ষেত্রে আমার বাধার সম্ভাবনা নেই, কারণ আমার নির্দিষ্ট ম্যাক অ্যাড্রেস আছে, ওই অনুযায়ী সে ডাটাটা পাঠিয়ে দিচ্ছে। ডাটা ফিল্টার করা সম্ভব হচ্ছে, যে কম্পিউটারের দরকার আমার পাঠানো সেই কম্পিউটারে ডাটাটা চলে যাবে এবং রিপিটারের কাজও করবে, যে দুর্বল হয়ে পড়লে আমার ডাটাটা সিগন্যালটা আমার দুর্বল হয়ে পড়লে সে কি করবে, বর্ধিত করে গন্তব্যে পাঠাবে। এখন আমরা সুইচের অবশ্যই অসুবিধা কি দেখব। আমি কি বলেছিলাম, হাবের সুবিধা কি, এটা হচ্ছে দামে কম, কিন্তু সুইচের অসুবিধা হচ্ছে এটা দামে কি বেশি হবে। আর এটাকে দেখেন, হাবে আমি জাস্ট পোর্টের সাথে একটা পোর্ট লাগালেই ডাটাটা সে পাস করবে, কিন্তু আমার সুইচটাকে কি করা লাগে, কনফিগার করা লাগে। কনফিগার করা মানে কি, আমার ম্যাক অ্যাড্রেসটা এর মধ্যে ইনপুট করা লাগবে, যে কোন কম্পিউটারে সে ডাটাগুলা সেন্ড করবে বা কোন কম্পিউটারগুলো ডাটাগুলো রিসিভ করবে। তার মানে আমার কি এখানে একটা কনফিগারেশন বা প্রোগ্রামিংয়ের ব্যাপার আছে। ঠিক আছে, এটা একটা অসুবিধা হিসেবে কাজ করে। এখন আমরা দেখব ব্রিজের কাজ কি। দেখেন, আমি হাব আর সুইচ দিয়ে কি করলাম, একটা নেটওয়ার্ক ক্রিয়েট করলাম। ওকে, এখন একটা বড় আমি নেটওয়ার্ক ক্রিয়েট করার পরে নেটওয়ার্কটাকে আমি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করতে চাই। ঠিক আছে, ক্ষুদ্র ক্ষুদ্র সেগমেন্টে ভাগ করতে চাই। মনে করেন ঢাকা শহরের আমার 4-5টা এলাকা আছে, ধানমন্ডি, মিরপুর, বনানী। এরপর কি আমি মিরপুরকে কি আবার আমি মিরপুর 10, মিরপুর 11, মিরপুর 12 এরকম করে ভাগ করছি না। এই যে আমি নেটওয়ার্কটা ক্রিয়েট করব কি দিয়ে, আমি নেটওয়ার্কটা ক্রিয়েট করব হচ্ছে হাব সুইচ দিয়ে। আর এই নেটওয়ার্কটাকে আমি বিভিন্ন সেগমেন্টে ভাগ করব কি দিয়ে, আমি নেটওয়ার্কটাকে বিভিন্ন সেগমেন্টে ভাগ করব হচ্ছে ব্রিজ দিয়ে। ঠিক আছে, তো ব্রিজের সাহায্যে আমি কি করতে পারবো, যে অনেকগুলো ল্যানকে আমি সংযুক্ত করতে পারবো, অনেকগুলো ল্যানকে আমি কি করতে পারবো, সংযুক্ত করে একটা বড় নেটওয়ার্ক ক্রিয়েট করতে পারবো। ঠিক আছে, এটা অনেকটা সুইচ হাবের মতোই। ঠিক আছে, কিন্তু পার্থক্যটা হচ্ছে সুইচ আর হাব একই নেটওয়ার্কের বিভিন্ন নোডকে সংযুক্ত করে, একই নেটওয়ার্কের বিভিন্ন নোডকে কি করছে, সে সংযুক্ত করছে। আর ব্রিজ করছে কি, অনেকগুলো ছোট ছোট নেটওয়ার্ক আছে, সেই নেটওয়ার্কগুলোকে আমার কি করছে, সংযুক্ত করছে। মনে করেন আমার এখানে একটা নেটওয়ার্ক আছে, এখানে একটা নেটওয়ার্ক আছে, এখানে একটা নেটওয়ার্ক আছে। এই নেটওয়ার্কের ভিতরে যে পিসিগুলা থাকবে এরা পরস্পরের সাথে কি দিয়ে যুক্ত হবে, হাব অথবা সুইচ দিয়ে। আর এই নেটওয়ার্কগুলা পরস্পরের সাথে কি দিয়ে যুক্ত হবে, ব্রিজ দিয়ে যুক্ত হবে। ঠিক আছে, তাহলে অনেকগুলো নেটওয়ার্ক সংযুক্ত করতে আমি ব্রিজ ব্যবহার করব, বা নেটওয়ার্কের সেগমেন্ট সংযুক্ত করলে আমি ব্রিজ ব্যবহার করব, আর নেটওয়ার্কটা তৈরি করতে আমি হাব বা সুইচ ব্যবহার করব। তাহলে এখন আমরা এই ব্রিজ ব্যবহার করার কিছু সুবিধা সম্পর্কে জানবো। সো ব্রিজের সুবিধা কি, এটা বিভিন্ন টোপোলজিতে অবস্থিত বিভিন্ন নেটওয়ার্ককে যুক্ত করতে পারে। এখন একটু মনে করা ট্রাই করি টোপোলজি কি, ওই যে রিং টোপোলজি, স্টার টোপোলজি, এক একটা কম্পিউটার কানেক্টেড হতো না, সেটাকে আমরা বলতাম কি টোপোলজি। সেগুলো বিভিন্ন ধরনের যদি টোপোলজিতে থাকে একটা নেটওয়ার্ক, সেই সবগুলোকে কি করতে পারে, ব্রিজ কানেক্ট করতে পারে। আবার বিভিন্ন মাধ্যম, মনে করেন আপনি একটা ডাটা কম্পিউটার থেকে আপনি মনে করেন যে আপনার একটা স্মার্ট লাইট আছে, সেই স্মার্ট লাইটে আপনি হচ্ছে একটা নির্দেশ পাঠাতে যাচ্ছেন আপনার কম্পিউটার থেকে মনে করেন, তখন এই মাঝখানে কে কাজ করবে, মাঝখানে ব্রিজ কাজ করবে। অর্থাৎ ব্রিজ কি দুইটা আলাদা আলাদা মাধ্যমের মধ্যেও কি কানেকশন ক্রিয়েট করতে পারবে, দুইটা আলাদা আলাদা টোপোলজির মধ্যেও কি কানেকশন ক্রিয়েট করতে পারবে। অসুবিধা হচ্ছে গিয়ে বিভিন্ন প্রোটোকলে যুক্ত যে নেটওয়ার্কগুলো থাকবে সেগুলোকে তারা সংযুক্ত করতে পারবে না। এখন কোশ্চেন আসতে পারে প্রোটোকল কি, এই প্রোটোকল সম্পর্কে আমরা একটু পরে ডিটেলসে চলে যাব। ঠিক আছে, এখন আমরা জানবো রাউটার সম্পর্কে। ঠিক আছে, সো রাউটার কি, রাউটার হচ্ছে একটা নেটওয়ার্ক ডিভাইস এবং একে ওয়ান ডিভাইসও বলা হয়। ওয়ান ডিভাইস কি, আমরা আগে পড়েছিলাম ওয়াইড এরিয়া নেটওয়ার্ক ডিভাইস। ওকে, বিভিন্ন প্রোটোকল, বিভিন্ন আইপি বিভিন্ন প্রোটোকলে যুক্ত, বা একটা বড় এলাকার মধ্যে যে
ইন্টারনেটে কানেকশন দেওয়ার জন্য আমরা রাউটারটা ব্যবহার করি, ঠিক আছে। সো রাউটারের মেইন কাজ কি? রাউটারের মেইন কাজ হচ্ছে গিয়ে ডাটাগুলোকে বিভিন্ন প্যাকেটে ভাগ করা, ঠিক আছে। ডাটা যখন আমরা সেন্ড করি তখন আমরা প্যাকেট সুইচিং পদ্ধতি ব্যবহার করি। এটা সম্পর্কে আমরা আগে বলেছি, প্যাকেট সুইচিং এবং কেবল সুইচিং। প্যাকেট সুইচিংয়ে কী হয়, আমরা ডাটাটাকে বিভিন্ন সেগমেন্টে ভাগ করি আমরা। সো এই সেগমেন্টে ভাগ করার কাজটা কে করে? রাউটার করে, ঠিক আছে। ওকে, তো রাউটারকে আমরা একটা বুদ্ধিমান ডিভাইস বলি, ঠিক আছে। এবং এটা 2 বা 3 ততোধিক নেটওয়ার্ককে কি করতে পারে? এরা সংযুক্ত করতে পারে, একাধিক ল্যানকে সংযুক্ত করতে পারে, একাধিক ম্যানকে সংযুক্ত করতে পারে, একাধিক ওয়ানকে সংযুক্ত করতে পারে, ঠিক আছে। তো রাউটারের ক্ষেত্রে কি হয়? রাউটারের ক্ষেত্রে যখন একটা ডেটা পাঠানো হয় তখন সে কি করে? একটা টেবিল ক্রিয়েট করে। কি করে? সে একটা টেবিল ক্রিয়েট করে এবং টেবিল ক্রিয়েট করে যে ডিস্টেন্সটা আমার সবচেয়ে কম হয় ডাটা পাঠানোর জন্য, ঠিক আছে, সে তখন সেই ডিস্টেন্সটা ব্যবহার করে। মনে করেন এখানে একটা সেন্ডার আছে, এখানে একটা রাউটার আছে, আর এখানে 3টা রিসিভার আছে, 1 2 3। যখন আমি রাউটারের মাধ্যমে কোনো ডাটা পাঠানো হবে তখন সে কি করবে? এই ডিস্টেন্সগুলোর মধ্যে, এই সোর্স সেন্ডার এবং রিসিভারের মধ্যে একটা ডিস্টেন্স ক্যালকুলেট করবে এবং ক্যালকুলেট করার পর সবচেয়ে কম যে ডিস্টেন্সটা, সেই কম ডিস্টেন্সটাতে সে ডাটাটা সেন্ড করে দিবে। তাহলে রাউটারের কাজ কি? রাউটার হচ্ছে বিভিন্ন প্রোটোকলের মধ্যে নেটওয়ার্ক ক্রিয়েট করতে পারে, ল্যান ওয়ানকে সংযুক্ত করতে পারে এবং এটা কি করে? একটা ডাটা টেবিল তৈরি করে সবচেয়ে কম দূরত্বে ডাটাটা সেন্ড করে দেয়। তো এখন আমরা যেটা করব যে আমরা রাউটারের একটা ডায়াগ্রাম দেখব। রাউটারের ডায়াগ্রামে কি হয় যে আমার যে বড় যে নেটওয়ার্কটা, আমার যে আইপি যারা ইন্টারনেট প্রোভাইডার আছে তারা ইন্টারনেটটা ফার্স্টে রাউটারে এসে এখানে একটা ব্রডকাস্টিংয়ে আসে, ঠিক আছে। এবং রাউটারে আসার পর হয় কি? এই রাউটারের সাথে যা যা ডিভাইস সংযুক্ত থাকে সবাই ওই নেটওয়ার্কের আওতার মধ্যে পড়ে, ঠিক আছে। সো এটা একটা ব্রডকাস্টিং ডিভাইস, কারণ আমি এটাকে ডেটা ব্রডকাস্ট করতে ব্যবহার করছি, ঠিক আছে। সো রাউটারের সুবিধা কি? রাউটারের সুবিধা হচ্ছে ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে এটার বাধার সম্ভাবনা খুব কম, অর্থাৎ বাধা পায় না, ট্রাফিক জ্যাম কম তৈরি হয়, ঠিক আছে। ডাটা ফিল্টারিং করাটাও খুব ইজিলি হয় এবং বিভিন্ন ধরনের নেটওয়ার্ক যেমন ইথারনেট, টোকেন, রিং, এই 3টা জিনিস আমাদের জানতে হবে, ইথারনেট, টোকেন এবং রিং। এই নেটওয়ার্কগুলোকে সংযুক্ত করতে আমরা কি ব্যবহার করি? রাউটার ব্যবহার করি। আর অসুবিধা কি? রাউটারের দাম বেশি, সুইচ হাব এগুলোর চেয়ে অনেক বেশি দাম, ঠিক আছে। এবং রাউটার কি করতে পারে না? বিভিন্ন প্রোটোকলের মধ্যে সংযুক্ত করতে পারে না এবং এর কনফিগারেশন করা অনেক বেশি কমপ্লেক্স এবং জটিল, ঠিক আছে। আপনারা দেখবেন যখন আপনার ইন্টারনেট প্রোভাইডার এসে যখন আপনার রাউটারটা ঠিক করে দেয় তখন সে কিছু কোডিং করে, আপনার আইপি অ্যাড্রেস দেয়, অর্থাৎ এটা নিজেদের একটা কনফিগার করা লাগে। এই কনফিগারটা করতে আমার কি একজন দক্ষ একজনকে দরকার, যার রাউটারের কনফিগারেশন সম্পর্কে জানা দরকার। সো এই রাউটারের কনফিগারেশনটা সাধারণ মানুষ সাধারণত করতে পারে না, এটা একটু জটিল বলে দক্ষ কাউকে দরকার হয়। এরপর আমরা জানবো হচ্ছে গেটওয়ে সম্পর্কে। গেটওয়ে একটি নেটওয়ার্ক ডিভাইস এবং একে ওয়্যান ডিভাইসও বলা হয়ে থাকে। গেটওয়ে এবং রাউটারের মধ্যে মেইন পার্থক্যটা কি? গেটওয়ে হচ্ছে বিভিন্ন প্রোটোকলকে একসাথে সংযুক্ত করতে পারে, ঠিক আছে, কিন্তু রাউটার কিন্তু বিভিন্ন প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্ককে, আলাদা আলাদা প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্ককে সংযুক্ত করতে পারে না। তাহলে আমার গেটওয়ে এবং রাউটারের মধ্যে মেইন ডিফারেন্স হচ্ছে এইটা। আমাকে যদি জিজ্ঞেস করে যে গেটওয়ে রাউটারের মধ্যে নিম্নের কোনটি মেইন ডিফারেন্স, তখন আমার বলতে হবে যে গেটওয়ে হচ্ছে প্রোটোকল, বিভিন্ন প্রোটোকলকে সংযুক্ত করতে পারে, কিন্তু রাউটার কোনো আলাদা প্রোটোকলকে সংযুক্ত করতে পারে না। তাহলে এইটাই আমরা দেখি যে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, অর্থাৎ আপনার ইন্টারনেট আইপি প্রোভাইডার যারা, তারা হচ্ছে গেটওয়ের মাধ্যমে বিভিন্ন ডিভাইসের মধ্যে ইন্টারনেটটা প্রোভাইড করতে পারে, ঠিক আছে। এখন আমরা গেটওয়ের সুবিধা সম্পর্কে জানবো। এটা কি? রাউটারের চেয়ে অনেক বেশি দ্রুত গতি সম্পন্ন এবং এতে ডাটার কোনো সংঘর্ষ হয় না, কারণ প্রত্যেকের জন্য সে কি করে? আলাদা আলাদা পথ তৈরি করে আর বিভিন্ন প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্ককে সে সংযুক্ত করতে পারে এবং ডাটা ফিল্টার করতে পারে। ওকে, এখন আমরা অসুবিধা জানবো। অসুবিধা হচ্ছে ব্যয়বহুল। আমি আগে বললাম যে রাউটার হচ্ছে, গেটওয়ে হচ্ছে রাউটারের চেয়ে অনেক কি বেশি ব্যয়বহুল এবং কনফিগারেশন করা কি
এর চেয়েও বেশি জটিল। ঠিক আছে, এখন দেখেন আমরা যে কথা বলি, এই যে আমরা যে ভাষা ব্যবহার করি, এই ভাষা ব্যবহার করার জন্য কিছু নিয়ম আছে, কিছু গ্রামার আছে। ঠিক আছে, তো এই এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে যখন তারা কমিউনিকেশন তৈরি করবে নেটওয়ার্কিংয়ের মাধ্যমে, তখন তারা কিছু নিয়ম মেনে চলবে। এই নিয়মের মাধ্যমে তারা কমিউনিকেশনটা করবে। এই কমিউনিকেশনের যে নিয়মটা, এটাকে আমরা বলি নেটওয়ার্ক প্রোটোকল। ঠিক আছে, সো এই নেটওয়ার্কিংয়ের ভাষা এটাকে আমরা কি বলি? নেটওয়ার্ক প্রোটোকল। ঠিক আছে, সো আমরা এখন বেসিক কিছু নেটওয়ার্ক প্রোটোকলের নাম দেখব, যে টিসিপি, আইপি, আইপিএক্স, এগুলো আপাতত আমরা এটা সম্পর্কে ডিটেলসে যাব, আমরা পরবর্তীতে যাব। ঠিক আছে, তো কাজের ভিত্তিতে আমরা নেটওয়ার্ক প্রোটোকলকে 5 ভাগে ভাগ করি। একটা হচ্ছে ইন্টারনেট প্রোটোকল, আইপি বলি আমরা। 2 নাম্বারটা হচ্ছে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল বা টিসিপি। ওকে, এরপরটা হচ্ছে পিওপি, পোস্ট অফিস প্রোটোকল। যখন আমরা কোনো মেইল পাঠাই তখন আমরা পোস্ট অফিস প্রোটোকল ব্যবহার করি। এরপর হচ্ছে এসএমটিপি, সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল। যখন কোনো মেইল রিসিভ করতে চাই তখন আমরা এসএমটিপি ব্যবহার করি। আর এফটিপি, যখন কোনো ফাইল ট্রান্সফার করতে চাই তখন আমরা ফাইল ট্রান্সফার প্রোটোকল ব্যবহার করি। সো কাজের ভিত্তিতে আমরা প্রধানত এই 5টা প্রোটোকলই ব্যবহার করি এবং এগুলোর ফুল ফর্মগুলো জানা খুব ইম্পর্টেন্ট, অবজেক্টিভে আসে প্রতি বছর। এখন আমরা দেখব ইন্টারনেট প্রোটোকল সম্পর্কে। ঠিক আছে, সো ইন্টারনেটে যখন আমরা একটা ডাটা সেন্ড করি, একটা মেইল সেন্ড করি, সে তখন কিছু প্রোটোকল মেনে অন্য কম্পিউটারে চলে যায়। ঠিক আছে, কিছু নিয়ম কানুন মেনে তাকে অন্য কম্পিউটারে যেতে হয়। ঠিক আছে, সো এই ডাটাগুলো যখন ফার্স্টে পাঠানো হয়, সে তখন ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ হয় এবং ভাগে ভাগ হয়ে পরবর্তী যখন কম্পিউটারে আবার পৌঁছে যায়, সেই ছোট ছোট ক্ষুদ্র ভাগগুলো হয়ে আবার ডাটাটা নতুন করে তৈরি হয়, রিক্রিয়েট হয়। এই প্রোটোকলটাকে আমরা বলছি ইন্টারনেট প্রোটোকল। ঠিক আছে, কাজের ভিত্তিতে আমরা প্রোটোকলকে 5 ভাগে ভাগ করি। প্রথমটা হচ্ছে ইন্টারনেট প্রোটোকল, 2 নাম্বারটা হচ্ছে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল বা টিসিপি বলি এটাকে আমরা। এরপর একটা হচ্ছে পোস্ট অফিস প্রোটোকল বা পিওপি, এটা মেইল রিসিভ করার জন্য ব্যবহার করা হয়। ঠিক আছে, এরপর হচ্ছে সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল বা এসএমটিপি, এটা মেইল সেন্ড করার জন্য ব্যবহৃত হয়। আর এফটিপি, ফাইল ট্রান্সফার প্রোটোকল, এটা হচ্ছে ফাইল সেন্ড করার জন্য ব্যবহৃত হয়। এখন আমরা জানবো ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল বা টিসিপি কি। টিসিপি কি আমরা ইন্টারনেট প্রোটোকলের সাথে ব্যবহার করতে পারি। টিসিপি কি করে, আমার যে ক্লায়েন্ট কম্পিউটার, এটা যে সার্ভার কম্পিউটার আছে, সেই সার্ভার কম্পিউটার থেকে আবার ক্লায়েন্ট কম্পিউটারে কি ডাটাটা যায়। অর্থাৎ আমার কাছে মনে করেন আপনি এখানে সেন্ডার, ঠিক আছে, সেই সেন্ডার থেকে ডাটাটা কি করা হয়, একটা সার্ভারে রিকোয়েস্ট করা হয়, দেন কি রিসিভারের কাছে যায়। ঠিক আছে, সো এই যে ডাটার যে একটা ফ্লো হচ্ছে, এই ফ্লোটা কন্ট্রোল করে হচ্ছে আমার ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। ওকে, মনে করেন আপনি জিমেইলের থ্রুতে একটা মেইল পাঠাবেন একজনের কাছে। সো আপনি কি সেন্ডার কি করবে, জিমেইলের সার্ভারে যাবে, সার্ভারে যে একটা রিকোয়েস্ট করবে, সেই সার্ভারটা তখন কি রিসিভারকে বলবে যে তোমার জন্য একটা মেইল এসেছে এবং মেইলটা পাঠিয়ে দিবে। এই যে ফ্লোটা যে কন্ট্রোল করছে, এটাই হচ্ছে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। অর্থাৎ ট্রান্সমিশনের পুরো ফ্লোটাকে সে কি করবে, কন্ট্রোল করবে এবং একটা নিয়মের মধ্যে আনবে। এটাই হচ্ছে টিসিপি কাজ। তো এবার আমরা জানবো পিওপি সম্পর্কে বা পোস্ট অফিস প্রোটোকল সম্পর্কে। পোস্ট অফিস প্রোটোকলটা আমরা ইমেল রিসিভ করার জন্য ব্যবহার করি, এটা অবজেক্টিভে আসে এবং এটা আমরা খুব কনফিউজড হই অনেক সময় যে পিওপি এর কাজ কি। পিওপি কি করে, ইমেল রিসিভ করে, পোস্ট অফিসে ইমেলটা আসে এবং সেখান থেকে কি আমি নিয়ে আসি। সো পোস্ট অফিস প্রোটোকলের কাজ হচ্ছে ইমেলটাকে রিসিভ করা। ঠিক আছে, এই জন্য এটাকে আমরা পোস্ট অফিস প্রোটোকল বলি। ঠিক আছে, আর এরপর আমরা জানবো হচ্ছে এসএমটিপি, সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল। এটা হচ্ছে মেইল পাঠানো এবং রিসিভ করা দুটার জন্যই ব্যবহৃত হয়। এসএমটিপি কি, মেইল পাঠানো এবং রিসিভ করা দুইটার জন্যই ব্যবহৃত হয়। তাহলে এসএমটিপি প্রোটোকলটা কোথায় থাকবে? এসএমটিপি প্রোটোকল আমার সেন্ডারের সাথেও থাকবে, রিসিভারের সাথেও থাকবে। কারণ কি, সেন্ডার যখন মেইলটা সেন্ড করবে তখন কি এই এসএমটিপির মাধ্যমে আমার কি হবে, মেইলটা
চলে যাবে এবং রিসিভার যখন রিসিভ করবে তখনও তারও কি একটা এসএমটিপি রাখবে। জিনিসটা এরকম অনেকটা, এখানে আমার সেন্ডার আছে, এখানে একটা এসএমটিপি থাকবে, এখানে একটা পপ থাকবে, এখানে আবার একটা এসএমটিপি থাকবে এবং এখানে কি থাকবে, রিসিভার থাকবে। ঠিক আছে, যখন মেলটা পাঠানো হবে ফার্স্টে কি সে এসএমটিপিতে যাবে, এসএমটিপিতে যাওয়ার পর কি সে একটা পোস্ট অফিস প্রোটোকলের কাছে যাবে, সেই পোস্ট অফিস প্রোটোকলটা কি করবে, রিসিভারের এসএমটিপিতে মেলটা সেন্ড করে দিবে এবং সেন্ড করার পর সেখান থেকে রিসিভার মেলটা ফেচ করবে, নিজের কাছে নিবে। তাহলে আমার এসএমটিপি কি দুই এন্ডেই থাকবে আর পপ কি শুধু আমার রিসিভার এন্ডে থাকবে। ঠিক আছে, এবার আমরা জানবো হচ্ছে এফটিপি সম্পর্কে, ফাইল ট্রান্সফার প্রোটোকল। এখানে আমার প্রিলির জন্য শুধু এইটুকু জানলেই হবে যে কোনো ফাইল যখন আমার ট্রান্সফার করা হয় তখন আমরা এফটিপি প্রোটোকল ব্যবহার করি। আপনারা অনেক সময় আপনার ইন্টারনেট প্রোভাইডারকে জিজ্ঞেস করেন ভাই এফটিপি লিঙ্কটা কি। এফটিপি লিঙ্কটা কি অ্যাকচুয়ালি ইন্টারনেট প্রোভাইডারের যে একটা সার্ভার থাকবে, সেই সার্ভারে কি বিভিন্ন ফাইল থাকবে, সেই ফাইলটা নেওয়ার জন্য আমরা যে নিয়মকানুন ব্যবহার করব সেটাই এফটিপি বা ফাইল ট্রান্সফার প্রোটোকলের মধ্যে পড়বে। সো এরপর আমরা আরেকটা প্রোটোকল সম্পর্কে জানবো, সেটা হচ্ছে টিসিপি আইপি প্রোটোকল বা ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল এবং ইন্টারনেট প্রোটোকল। সো টিসিপি আইপি প্রোটোকল, ঠিক আছে, এটা 4 ভাগে বিভক্ত। ঠিক আছে, এটা কয় ভাগে বিভক্ত, 4 ভাগে বিভক্ত। একটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার, এরপর হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার, এরপর হচ্ছে ইন্টারনেট লেয়ার, এরপর হচ্ছে নেটওয়ার্ক লেয়ার। জাস্ট ATIN, আটিন, এরকম কিছু একটা দিয়ে মনে রাখলে আমাদের সুবিধা হবে যে দিতে পারে যে নিচের কোনটি টিসিপি আইপি প্রোটোকলের অংশ, তখন আমার বলতে হবে যেটা এই 4টার মধ্যে যেটা অপশনে থাকবে সেটা আমার দিতে হবে। অ্যাপ্লিকেশন লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, ইন্টারনেট লেয়ার, নেটওয়ার্ক অ্যাক্সেস লেয়ার। ঠিক আছে, এখন আমরা জানবো ওএসআই মডেল সম্পর্কে। ওএসআই মডেলটা আমরা ডাটা ট্রান্সফারের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহার করি এবং এটার ফুল ফর্ম হচ্ছে ওপেন সিস্টেম ইন্টারকানেকশন মডেল। ঠিক আছে, সো এই ওএসআই লেয়ারে আমার 7টা লেয়ার থাকে। ঠিক আছে, ওএসআই মডেলে একটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার, সেকেন্ডটা হচ্ছে প্রেজেন্টেশন লেয়ার, তারপর এটা সেশন লেয়ার, তারপরে ট্রান্সপোর্ট লেয়ার, তারপরে নেটওয়ার্ক লেয়ার, তারপরে ডেটা লিঙ্ক লেয়ার, ফিজিক্যাল লেয়ার। মনে রাখা অনেক কষ্ট মনে হচ্ছে, এই জন্য আমরা একটা নেমোনিক জানবো। নেমোনিকটা কি, অল পিপল সিম টু নিড ডাটা প্রসেসিং। অল পিপল সিম টু নিড ডাটা প্রসেসিং। এ দিয়ে বুঝাবে অ্যাপ্লিকেশন, পি দিয়ে বুঝাবে প্রেজেন্টেশন, এস দিয়ে বুঝাবে সেশন, টি দিয়ে বুঝাবে ট্রান্সপোর্ট, নিডের এন দিয়ে বুঝাবে নেটওয়ার্ক, ডেটার দিয়ে বুঝাবে ডেটা লিঙ্ক, ফিজিক্যালের পি দিয়ে বুঝাবে প্রসেসিংয়ের পি দিয়ে বুঝাবে ফিজিক্যাল। ওকে, তাহলে এই নেমোনিকটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের ওএসআই লেয়ার সম্পর্কে আর কষ্ট হওয়ার কথা নয়। এখন আমরা দেখব ওএসআই লেয়ারের ভাগগুলো সম্পর্কে। ঠিক আছে, তো ওএসআই লেয়ারের ফার্স্ট যে 3টা থাকবে, ঠিক আছে, এই 3টাকে আমরা বলবো সফটওয়্যার লেয়ার। ঠিক আছে, এটাকে আমরা কি বলবো, সফটওয়্যার পার্ট বা সফটওয়্যার লেয়ার। অর্থাৎ এই 3টা যে পার্ট আছে, এই 3টা পার্টের জন্য আমার কোনো প্রকার ডিভাইসের প্রয়োজন হয় না, এটা কম্পিউটারের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে সফটওয়্যারের মধ্যেই হয়। এইটা হচ্ছে আমার ট্রান্সপোর্টের কাজে ব্যবহৃত হয় আর এটা হচ্ছে হার্ডওয়্যার লেয়ার। ঠিক আছে, এইটা হচ্ছে আমার সফটওয়্যার লেয়ার, এটা হচ্ছে আমার হার্ডওয়্যার লেয়ার। ঠিক আছে, তাহলে আমার নেটওয়ার্ক, ডাটা লিঙ্ক এবং ফিজিক্যাল, এই 3টা লেয়ার আমার জন্য আমার কি দরকার, আলাদা আলাদা কি দরকার, আলাদা আলাদা আমার দরকার ডিভাইস, কিন্তু এগুলো আমার কম্পিউটারের মধ্যেই নিজে থেকেই হয়ে থাকে। এখন আমরা একটা ডাটা যখন সেন্ড করি কিভাবে সেই ওএসআই মডেলকে ফলো করে এগিয়ে যায় সেটা আমরা দেখব। সো আমরা এই লেয়ারগুলোকে আমরা একটু ছোট করে লিখে ফেলি। মনে করেন এখানে একজন সেন্ডার আছে। ঠিক আছে, এই সেন্ডার যখন প্রথম ডাটা পাঠাবে
তখন সেই ডাটাটা অ্যাপ্লিকেশন লেয়ারে আসবে। এখন এই অ্যাপ্লিকেশন লেয়ারের মধ্যে কি কি পড়বে? ঠিক আছে, অ্যাপ্লিকেশন লেয়ারে হচ্ছে আমি যে ডিভাইসটা ব্যবহার করছি সেই ডিভাইসের যে ইন্টারফেসটা সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ারের মধ্যে পড়বে। মনে করেন গুগল ক্রোমের থ্রুতে আপনি একটা ডাটা পাঠাচ্ছেন, ওই গুগল ক্রোমের যে ইন্টারফেসটা এটা কি অ্যাপ্লিকেশনের লেয়ারের মধ্যে পড়বে। সো এইচটিটিপি, এফটিপি, এই ডিএনএস এগুলো কি আমরা একটা ইন্টারফেসের মাধ্যমে দেখতে পাচ্ছি, সেটাই হচ্ছে আমার কি করবে, আমার একটা অ্যাপ্লিকেশন লেয়ারে কাজ করবে। তাহলে এই যে এইচটিটিপি, এফটিপি, আইআরসি, ঠিক আছে, এইগুলা কি করবে, আমার মানুষের সাথে আমার যে সেন্ডারের সাথে কমিউনিকেট করতে আমি ব্যবহার করব। আমি একটা ইন্টারফেস ক্রিয়েট করব। এই ইন্টারফেসটা কোন সেকশনে ক্রিয়েট হবে? অ্যাপ্লিকেশন লেয়ারে ক্রিয়েট হবে। এই কাজটা যখন আমি কমান্ড করে দিব, কাজটা এরপর চলে যাবে হচ্ছে আমার অ্যাপ্লিকেশন লেয়ার থেকে প্রেজেন্টেশন লেয়ারে। কোথায় চলে যাবে? অ্যাপ্লিকেশন লেয়ার থেকে প্রেজেন্টেশন লেয়ারে। এখন প্রেজেন্টেশন লেয়ার করবে কি? প্রেজেন্টেশন লেয়ার এই ডাটাটাকে কম্প্রেস করবে। ঠিক আছে, আমার কাছে অনেক বড় ডাটা আছে, এই ডাটাটাকে আমি ছোট করতে চাই। এই কম্প্রেসের কাজটা কে করবে? অ্যাপ্লিকেশন লেয়ার করবে। ঠিক আছে, আর কি করবে? ডাটাটাকে এনক্রিপ্টেড করবে। এনক্রিপ্টেড মানে কি? যে বাইরে থেকে কেউ এসে এই ডাটাটাকে ম্যানিপুলেট করতে পারবে না। ঠিক আছে, এরপর সে কি একটা সিকিউরিটি প্রোভাইড করবে যাতে ডাটাটার কোনো প্রকার অনুপ্রবেশ না ঘটে। তাহলে এনক্রিপশন, ডিক্রিপশন, সিকিউরিটি এবং কম্প্রেশনের কাজ হচ্ছে আমার প্রেজেন্টেশন লেয়ারে হয়। মনে করেন আপনি সেন্ডার হচ্ছে ইংলিশে কথা বলে আর রিসিভার হচ্ছে ফ্রেঞ্চ ভাষায় কথা বলে, এই যে ভাষায় যে কনভার্সনটা হচ্ছে সেটা হবে আমার প্রেজেন্টেশন লেয়ারে। ঠিক আছে, এটাকে আমরা সিনট্যাক্স লেয়ারও বলে থাকি, কারণ এখানে কি ভাষার রূপান্তর হয়। তাহলে আমার ডাটা এনক্রিপশন, সিকিউরিটি, কম্প্রেশন, ডিক্রিপশন এগুলো কি হয় এগুলো আমার হচ্ছে প্রেজেন্টেশন লেয়ারে হয়। সো প্রেজেন্টেশন লেয়ারে আমার এই প্রোটোকলগুলা ব্যবহার করা হয়। এরপর আমরা চলে যাব সেশন লেয়ারে। এরপর এখানে যখন আমার কম্প্রেশন, সিকিউরিটি, এনক্রিপশন, ডিক্রিপশন হয়ে যাবে ডাটার, এ কি করবে? এই ডাটাটাকে পাঠিয়ে দিবে সেশন লেয়ারে। সেশন লেয়ারের কাজ কি দেখেন? সেশন লেয়ারের কাজ হচ্ছে একটা কানেকশন ক্রিয়েট করা। সেন্ডার আর রিসিভারের মধ্যে কি একটা কানেকশন ক্রিয়েট করা। যতক্ষণ সেশন লেয়ার অন থাকবে, যতক্ষণ সেশন লেয়ারটা কি থাকবে? অন থাকবে, ততক্ষণ একটা কানেকশন থাকবে সেন্ডার আর রিসিভারের মধ্যে। ঠিক আছে, একটা সিঙ্ক করবে সেন্ডার আর রিসিভারের মধ্যে। এই সিঙ্কটা যখন কমপ্লিট হয়ে যাবে, সেশন লেয়ার অফ হয়ে যাবে। আবার আপনি একটা কাজ করতে করতে মনে করেন অফ হয়ে গেল, আপনি একটা ডাটা সেন্ড করছেন, এটা মাঝপথে অফ হয়ে গেল, তখন এই সেশন লেয়ারটা কি করবে? এই ডাটাটার একটা রেকর্ড রাখবে। রেকর্ড রেখে বলবে যে এরপর যখন আবার সেশন লেয়ার অন হবে, ওই জায়গা থেকেই ডাটাটা চলে যাবে। তাহলে এই সেশন লেয়ারের কাছে একটা সেশন ক্রিয়েট করা, সেন্ডার আর রিসিভারের মধ্যে একটা সেশন ক্রিয়েট করা, যাতে তার একটা কানেকশন মেনটেন করতে পারে। ঠিক আছে, তাহলে আমার এই তিনটা লেয়ারের কি আমার সফটওয়্যারে হলো। ঠিক আছে, এটার জন্য আমার আলাদা ডিভাইসের প্রয়োজন নেই, এটা কম্পিউটার নিজের মধ্যেই করতে পারে। ঠিক আছে, সেই জন্য আমরা কি বলি? সফটওয়্যার লেয়ার বলি। ঠিক আছে, দেখেন সেশন লেয়ারের কাজ কি? কানেকশন মেনটেন করা, বিভিন্ন পোর্টের মধ্যে সিঙ্ক ম্যানেজ করা। ঠিক আছে, মনে করেন আপনি দুইটা পাইপ জোড়া লাগিয়ে পানি দিবেন, যতক্ষণ আপনার পাইপ দুইটা সমান্তরালে রাখবেন ততক্ষণ তো পানি যাবে, যখন পাইপটা সরিয়ে ফেলবেন তখন তো আর পানি যাবে না। তো এই সেশন লেয়ারের কাজ কি? দুইটাকে সমান্তরালে রাখা। ঠিক আছে, তাহলে এখানে কি কি কাজ করতেছে? সিঙ্ক ও সেন্ড পোর্ট দুইটার মধ্যে একটা সিঙ্ক্রোনাইজেশন ক্রিয়েট করছে, এবং সকেট, তারপর উইন্ডসক, এই টাইপের সকেটের কাজগুলা কি সেশন লেয়ারে আমার তৈরি হচ্ছে। সেশন লেয়ারের কাজ যখন শেষ হয়ে যাবে, তখন সে কি করবে? ট্রান্সপোর্ট লেয়ারে সেন্ড করে দিবে ডাটাটাকে। ট্রান্সপোর্ট লেয়ার কি করবে? ডাটাগুলোকে বিভিন্ন সেগমেন্টে ভাগ করবে। ট্রান্সপোর্ট লেয়ার ডাটাগুলোকে কিসে ভাগ করবে? বিভিন্ন সেগমেন্টে ভাগ করবে। ঠিক আছে, সেগমেন্টে ভাগ করে এমন একটা প্রসেস, এমন একটা পদ্ধতিতে নিয়ে যাবে, বা এমন একটা অবস্থায় নিয়ে যাবে যাতে ডাটাটা আমার সেন্ড করা কি হয়ে যায়? সহজ হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমার ট্রান্সপোর্ট লেয়ারের কাজ কি? ট্রান্সপোর্ট লেয়ারটা আমার হচ্ছে ডাটাটাকে বিভিন্ন সেগমেন্টে ভাগ করে। ঠিক আছে, সো ট্রান্সপোর্ট লেয়ারে আমরা টিসিপি অথবা ইউডিপি এই দুইটা প্রোটোকল আমরা ব্যবহার করি। ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল সম্পর্কে আমরা একটু আগে জানলাম। সেই ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকলটা আমার কি অ্যাকচুয়ালি ট্রান্সপোর্ট লেয়ারে কাজ করে। ঠিক আছে, কারণ যেও ট্রান্সপোর্টের জন্য জন্য ব্যবহৃত হয়। তাহলে আমার ট্রান্সপোর্ট লেয়ারে যখন আমার কাজ শেষ, তখন সে কি করবে? নেটওয়ার্ক লেয়ারে চলে যাবে। এই নেটওয়ার্ক লেয়ারটা কি করবে? যে আমার কম্পিউটারের ভিতরে কাজটা শেষ, এখন আমি ওকে আমার কম্পিউটার থেকে বের করে দিব।
কম্পিউটারটাকে আমি ডাটা থেকে আমার কম্পিউটার থেকে বের করে দিলাম যে যাও তুমি এখন রিসিভারের কাছে যাও, ঠিক আছে। এই যে একটা ফিজিক্যাল পথ ক্রিয়েট হইলো, এই ফিজিক্যাল পথটা ক্রিয়েট করছে কে? নেটওয়ার্ক ক্রিয়েট করছে। এবং নেটওয়ার্ক লেয়ারে আমার কি হয়, বিভিন্ন প্যাকেটে ভাগ করে ডাটাটাকে কি করবে, আমরা কি জানি প্যাকেট সুইচিং হয়, ডাটাটাকে অনেক ছোট ছোট ক্ষুদ্র অংশে ভাগ করে আমরা নেটওয়ার্কের ভিতরে দিয়ে দিই। এই যে প্যাকেট সুইচিংয়ে যে প্যাকেটে যে ভাগ করে, এটাই কি নেটওয়ার্ক লেয়ারের কাজ। এখন একটা জিনিস মনে করেন, প্যাকেটে সুইচ করার জন্য আমরা কোন ডিভাইস ব্যবহার করতাম? আমরা প্যাকেটে ডিভাইড করার জন্য আমরা রাউটার ব্যবহার করতাম। তাহলে রাউটার কোন লেয়ারে কাজ করে? রাউটার হচ্ছে নেটওয়ার্ক লেয়ারে কাজ করে। অবজেক্টিভের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট যে রাউটার কোন লেয়ারে কাজ করে, ঠিক আছে। এরপর যখন এগুলাকে প্যাকেটে ভাগ হয়ে গেল, ঠিক আছে, এরপর সে কি করবে, ডেটা লিঙ্ক লেয়ারে পাঠিয়ে দিবে, ঠিক আছে। ডেটা লিঙ্ক লেয়ার কি করবে, এদেরকে বিভিন্ন ফ্রেমে ভাগ করবে। প্যাকেটে ভাগ হয়ে গেল, এখন বিভিন্ন ফ্রেমে ভাগ করবে, ঠিক আছে। ফ্রেমে ভাগ করার পর কি করবে, এই যে এই ডাটাগুলোর কি একটা স্পিড কন্ট্রোলের দরকার হয়, ঠিক আছে। যে মনে করেন আমার সেন্ডারের পাশে হচ্ছে 10 Mbps স্পিড আছে, রিসিভারের কাছে 10 Mbps স্পিড নাই, তাহলে কিন্তু ডাটার কন্ট্রোলের মধ্যে, ডাটার ফ্লোয়ের মধ্যে একটা সিঙ্ক্রোনাইজেশন তৈরি হবে না। এই সিঙ্ক্রোনাইজেশনটা তৈরি করে কে? এই সিঙ্ক্রোনাইজেশনটা তৈরি করেছে ডাটা লিঙ্ক লেয়ার। তাহলে ডাটা লিঙ্ক লেয়ার কি করছে, ফ্রেম ক্রিয়েট করছে। ডাটা লিঙ্ক লেয়ার হচ্ছে গিয়ে স্পিড কন্ট্রোল করছে, ডাটার ফ্লোর স্পিড কন্ট্রোল করছে, এবং সে হচ্ছে সেন্ডারের ফিজিক্যাল অ্যাড্রেসটা দেখছে। এখন একটা জিনিস মনে করেন, এই ফিজিক্যাল অ্যাড্রেসটা কে দেখতে পারতো? ফিজিক্যাল অ্যাড্রেসটা দেখতে পারতো হচ্ছে আমার ব্রিজ হাব। এই জিনিসগুলো কি আমার ফিজিক্যাল অ্যাড্রেস দেখে ডাটাগুলোকে সেন্ড করতে পারতো। তাহলে ব্রিজ হাব কোথায় কাজ করে? ব্রিজ হাব হচ্ছে আমার কোথায় কাজ করছে? আমার ডেটা লিঙ্ক লেয়ারে কাজ করছে। খুবই ইম্পর্টেন্ট অবজেক্টিভের জন্য যে ব্রিজ, সুইচ, হাব কোন লেয়ারে কাজ করে, সেটা হচ্ছে ডাটা লিঙ্ক লেয়ারে কাজ করে। তাহলে ডাটা লিঙ্ক লেয়ারের কাজ কি কি? ডাটার স্পিড ফ্লো কন্ট্রোল করা, ডাটাকে ফ্রেমে ভাগ করা, ইরর চেক করা, কোনো ভুল আছে কিনা ডাটার মধ্যে, সেই ইররগুলো চেক করে কে? ডাটা লিঙ্ক লেয়ার, এবং ফিজিক্যাল অ্যাড্রেসের ভিত্তিতে ডাটাটাকে সেন্ড করে দেয়। এরপর হচ্ছে আমার ফিজিক্যাল লেয়ার। এই যে এই ডাটাগুলো আসার পর তো আমার মেইন কাজটাই হলো না। মেইন কাজটা কি? এদেরকে বিভিন্ন বিটে ভাগ করা, কারণ কম্পিউটার তো নর্মাল ডাটা নিতে পারে না, সে তো বাইনারি ডাটা নেয়। এইখানে এসে এই ফিজিক্যাল লেয়ারে এসে এই ডাটাটা বিটে ট্রান্সমিটেড হয়। তাহলে আমি নেটওয়ার্ক লেয়ারে কি করলাম? প্যাকেটে ভাগ করলাম। ডাটা লিঙ্ক লেয়ারে কি করলাম? কি ফ্রেমে ভাগ করলাম। আর ফিজিক্যাল লেয়ারে কি বিটে আমি ভাগ করলাম, 0-1 বিটে ভাগ করলাম। আর এই বিটে না ভাগ করার কাজটা করে কে? মডেম। তাহলে মডেম কোন লেয়ারে কাজ করবে? ফিজিক্যাল লেয়ারে কাজ করবে। ফিজিক্যাল লেয়ারে মডেম কাজ করে কি করবে? ডাটাটাকে মডুলেশন বা ডিমডুলেশনের কাজটা করবে। তো এরপর যখন রিসিভার এন্ডে চলে যাবে, ঠিক উল্টাটা হবে, ঠিক আছে। এই ডাটাগুলা কি ক্ষুদ্র ক্ষুদ্র থেকে বড় হয়ে অ্যাপ্লিকেশন লেয়ারে চলে যাবে, এবং সে কি হবে? একটা পূর্ণ রূপে রিসিভার ডাটাটা পাবে। তো দেখেন টিসিপি আইপি আর ওএসআই মডেলের মধ্যে আমি একটা তুলনা করব এখন, ঠিক আছে। তো টিসিপি আইপি যে অ্যাপ্লিকেশন লেয়ার, ওএসআই মডেলের অ্যাপ্লিকেশন প্রেজেন্টেশনের সেশন লেয়ার, এই তিনটা মিলে হচ্ছে টিসিপি আইপির অ্যাপ্লিকেশন লেয়ার। দুইটা ট্রান্সপোর্ট লেয়ার সেম থাকবে। টিসিপি আইপি যেটা ইন্টারনেট লেয়ার, সেটা ওএসআই মডেলে হচ্ছে নেটওয়ার্ক লেয়ার, ওকে। আর নেটওয়ার্ক অ্যাক্সেস লেয়ার যেটা, সেটা হচ্ছে ডাটা লিঙ্ক এবং ফিজিক্যাল লেয়ার ওএসআই মডেলের ক্ষেত্রে, ওকে। তাহলে আমরা ওএসআই মডেল সম্পর্কে একটা বিস্তারিত ধারণা আমরা আশা করি পেয়ে গিয়েছি। এখন আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো, এটা বর্তমান সময়ের খুবই ইম্পর্টেন্ট একটি টপিক এবং খুব পপুলার একটা টপিক। সবাই এটা নিয়ে খুব আলোচনা করে। আমাদের বর্তমান সরকারও এই টপিকটার উপরে বা এই টেকনোলজির উপরে খুব জোর দিচ্ছে, সেটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং, ঠিক আছে। সো ক্লাউড কম্পিউটিং বলতে কি বোঝায়? ক্লাউড কম্পিউটিং বলতে বোঝায় যে আমার কাছে কিছু ডেটা, আমার কাছে কিছু সার্ভার আছে, আমার কাছে কিছু রিসোর্স আছে, আপনি আমার কাছ থেকে নিয়ে এই রিসোর্সটা ব্যবহার করবেন, আমি আপনাকে টাকার বিনিময়ে কিছু সুবিধা দিব, সেটাই হচ্ছে ক্লাউড কম্পিউটিং। যেমন মনে করেন গুগল ড্রাইভ, ঠিক আছে। গুগল ড্রাইভে কি করেন? আপনি আপনার ইম্পর্টেন্ট যে ডকুমেন্টস বা ছবি যা আছে তা আপনি রেখে দেন। এই ড্রাইভটা কি আপনার কাছে আছে? আপনার কম্পিউটার হার্ড ডিস্ক আপনার কাছে আছে, কিন্তু এই গুগলের যে ড্রাইভটা, এটা কি আপনার কাছে বিলং করে না। আপনি যখন যেখানে চাচ্ছেন সেখানে যে আপনি গুগল ড্রাইভটা ব্যবহার করতে পারছেন, মানে গুগলের কাছে ওর এই হার্ড ডিস্কটা আছে, আপনার কাছে নাই। এটাকে আমরা বলি ক্লাউড কম্পিউটিং। অর্থাৎ ডেটাবেসটা একটা বিচ্ছিন্ন জায়গায় থাকবে, কিন্তু আপনি ওইখান থেকে
সুবিধা নিতে পারবেন। ঠিক আছে, এই টোটাল কনসেপ্টটাকে আমরা বলি ক্লাউড কম্পিউটিং। সো ক্লাউড কম্পিউটিংয়ে আমার কি হয়, আমার ক্লাউড কম্পিউটিংয়ে আমার তিনটা জিনিস থাকে। একটা হচ্ছে অ্যাপ্লিকেশন। ঠিক আছে, মনে করেন আপনি গুগল ড্রাইভ ব্যবহার করছেন, এই যে গুগল ড্রাইভে যে আপনি একটা ইন্টারফেস পাচ্ছেন না, ফোল্ডার দেখছেন, এই গুগল ড্রাইভে যে সফটওয়্যারটা ব্যবহার করছেন এইটাই হচ্ছে গুগল ড্রাইভের অ্যাপ্লিকেশনটা। এরপর কি একটা প্ল্যাটফর্ম লাগে, রাইট? ঠিক আছে, এই গুগল হচ্ছে আমাকে প্ল্যাটফর্মটা ক্রিয়েট করতেছে। ঠিক আছে, গুগল ড্রাইভে আমার একটা অ্যাকাউন্ট আছে, গুগল আমাকে একটা প্ল্যাটফর্ম দিচ্ছে। আর গুগলের কাছে কি অবশ্যই কি একটা সার্ভার লাগবে, একটা হার্ড ডিস্ক লাগবে ডাটাটা সেভ করার জন্য। এইটাই হচ্ছে আমার ইনফ্রাস্ট্রাকচার। ঠিক আছে, তাহলে অ্যাপ্লিকেশন, প্ল্যাটফর্ম, ইনফ্রাস্ট্রাকচার, এই তিনটা মিলিয়ে হচ্ছে আমার ক্লাউড কম্পিউটিং সিস্টেম। তো আমার ক্লাউড কম্পিউটিংয়ের আমার বৈশিষ্ট্য কি কি? আমার ক্লাউড কম্পিউটিংয়ের কিছু বৈশিষ্ট্য আছে। এক নাম্বারটা হচ্ছে অন ডিমান্ড সেলফ সার্ভিস। আমার যতটুকু প্রয়োজন ততটুকুই আমি সুবিধা গ্রহণ করব। যেমন আপনি যখন গুগল ড্রাইভ ব্যবহার করবেন বা ড্রপ বক্স ব্যবহার করবেন, তখন দেখবেন যে আপনাকে বলে দেয়, প্যাকেজ সিস্টেম দেয় যে আপনি 100 জিবির জন্য এতটুকু, 150 জিবির জন্য এতটুকু, এত টাকা দিবেন, 200 জিবির জন্য এত টাকা দিবেন। অর্থাৎ আপনার যতটুকু প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী আপনি কি ডিমান্ডটা করবেন, ওই ডিমান্ডের বেসিসেই আপনাকে সাপ্লাই দিবে গুগল বা ড্রপ বক্স বা ওয়ান ড্রাইভ, যেটাই আপনি বলেন না কেন। তাহলে কি ডিমান্ডের বেসিসে আপনি সার্ভিসটা পাবেন। 2 নাম্বার হচ্ছে ব্রড নেটওয়ার্ক অ্যাক্সেস। ব্রড নেটওয়ার্ক অ্যাক্সেসের ক্ষেত্রে কি হয়, আপনার ডিভাইসের উপর ডিপেন্ড করবে না জিনিসটা, আপনি যে কোনো জায়গায় বসেই ওই আপনার যদি ইন্টারনেট থাকে আপনি ওইখান থেকে সুবিধাটা নিতে পারবেন। আপনার ল্যাপটপ নাকি মোবাইল এটা নিয়ে চিন্তা করার সমস্যা নাই। রিসোর্স পুলিং, আপনি রিসোর্সের যে কোনো জায়গা থেকে আপনি নিতে পারবেন। ঠিক আছে, র্যাপিড ইলাস্টিসিটি, যে কোনো জায়গা থেকে যে কোনো মাধ্যমে আপনি এটাকে পরিবর্তন করতে পারবেন। ঠিক আছে, আপনার মাধ্যমগুলো এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে নেওয়াটা খুব কষ্টকর না, কারণ আপনার ইনফ্রাস্ট্রাকচার মেনটেন করছে কে? গুগল মেনটেন করছে বা ফেসবুক মেনটেন করছে। আর মেজার সার্ভিস, এখানে আপনাকে কতটুকু সার্ভিস দেওয়া হবে সেটা একটা পরিমাণ থাকবে, এটা আপনি কতটুকু সার্ভিস নিচ্ছেন সেটা গুগল জানে, সেইটার বেসিসে আপনি হচ্ছে টাকা পে করবেন, যা সার্ভিস পাবেন। ঠিক আছে, সো এইগুলো হচ্ছে আমার ক্লাউড কম্পিউটিংয়ের বৈশিষ্ট্য। অবজেক্টিভের জন্য আসে যে নিম্নের কোনটি ক্লাউড কম্পিউটিংয়ের বৈশিষ্ট্য, এই 5টা পয়েন্ট ঝাড়া মুখস্থ করে ফেলবো আমরা। ঠিক আছে, তো ক্লাউড কম্পিউটিংয়ের কিছু হচ্ছে মডেল আছে। মডেলটা কি কি? ফার্স্ট মডেলটা কি কি? এটাকে আমরা বলি IaaS, অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস। আমার কাছে একটা কম্পিউটার আছে, ঠিক আছে, ওকে। সাইবার ক্যাফেতে আগে কি কম্পিউটার ইউজ করতেন যে বিভিন্ন সময়, ঠিক আছে, তো সাইবার ক্যাফেতে কম্পিউটার ইউজ করার সময় কি করতেন? আপনার কি এই কম্পিউটার আছে? নাই। আপনাকে একজন কম্পিউটার ইউজ করতে দিচ্ছে। আপনার কাছে কি স্টোরেজ আছে? নাই। গুগল কি স্টোরেজ ইউজ করতে দিচ্ছে। তাহলে কি ইনফ্রাস্ট্রাকচারটা কি গুগল প্রোভাইড করছে? এটাকে আমরা বলি IaaS, অর্থাৎ আপনার একটা মেইন সার্ভার থাকবে, সেই সার্ভার থেকে কি আপনি ডাটা বা ইনফরমেশন ফেচ করবেন বা সেই সার্ভারে কাজ করবেন। আপনার নিজস্ব কোনো প্ল্যাটফর্ম বা নিজস্ব কোনো সার্ভারের প্রয়োজন হবে না, নিজস্ব কোনো ডিভাইসের বা ইনফ্রাস্ট্রাকচারের প্রয়োজন হবে না। এটাই হচ্ছে IaaS। তো এখানে কি আমি নেটওয়ার্ক দিব, স্টোরেজ দিব, CPU দিব, অর্থাৎ পুরো কম্পিউটারটাই আমি প্রোভাইড করব, শুধু আপনি ইনফ্রাস্ট্রাকচারটা আমি প্রোভাইড করব, শুধু আপনি এখানে এসে কাজ করবেন। ওকে, এরপর কি প্ল্যাটফর্ম এস এ সার্ভিস। ঠিক আছে, একটা প্ল্যাটফর্ম প্রোভাইড করব, যেমন আপনি একটা মানুষের সাথে নর্মালি কথা বলতে পারেন, কিন্তু ফেসবুক কি করছে? ফেসবুক হচ্ছে একটা প্ল্যাটফর্ম প্রোভাইড করছে, যেই প্ল্যাটফর্মটা থ্রুতে কি আপনি কথা বলছেন। বা আপনি যখন জাভা প্রোগ্রামিং করবেন, জাভা আপনাকে একটা প্ল্যাটফর্ম দিবে, সেই প্ল্যাটফর্মের মাধ্যমে কি আপনি কথা বলবেন। এটাকে আমরা বলি PaaS, প্ল্যাটফর্ম এস এ সার্ভিস। এটা কি একটা অপারেটিং সার্ভার সিস্টেম দিবে, একটা ওয়েব সার্ভার দিবে, একটা ডেটাবেস প্রোগ্রাম দিবে। এই জিনিসগুলো যখন প্রোভাইড করবে তখন এটাকে আমরা বলবো প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস। এরপর আমরা দেখব হচ্ছে আরেকটি মডেল সম্পর্কে, সেটি হচ্ছে সফটওয়্যার অ্যাজ সার্ভিস। ঠিক আছে, এখানে আমার যে ক্লাউড প্রোভাইডার সে একটা সফটওয়্যার প্রোভাইড করবে, একটা সলিউশন প্রোভাইড করবে কম্পিউটারের মাধ্যমে। ঠিক আছে, যেমন মনে করেন ফিগমা নামে একটা
ইউআই মডেল ক্রিয়েট করার একটা প্ল্যাটফর্ম আছে, অর্থাৎ এই প্ল্যাটফর্মে যে আপনি যে কোনো ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন। আপনার আলাদা কোনো সফটওয়্যার ডাউনলোড করার দরকার নাই, বা গুগল ডক্স বা গুগল স্প্রেডশিট এইসব সফটওয়্যার, এগুলো কি একটা সফটওয়্যার প্রোভাইড করছে। এক্সেলের বদলে কি আপনি গুগল স্প্রেডশিটে যেয়ে কি আপনি কাজ করতে পারছেন। সো এই সফটওয়্যারটা যখন সার্ভিস হিসেবে প্রোভাইড করবে ক্লাউড, যেটাকে আমরা বলবো SaaS। ঠিক আছে, তো এটার সুবিধা কি, যে কোনো স্থানে বহন করতে পারবো আমি। দেখেন আমার কাছে যদি আজকে গুগল ড্রাইভে যদি আমার কাছে অ্যাপটা থাকে, তাহলে আমি যে কোনো জায়গা থেকে আমি ফাইলটা অ্যাক্সেস করতে পারবো। ঠিক আছে, আলাদা করে আমার হার্ডওয়্যারের প্রয়োজন নেই, আমার কিন্তু আলাদা ড্রাইভের প্রয়োজন নেই, গুগলই আমাকে হার্ডওয়্যারটা দিচ্ছে। প্রসেসটাও জানার দরকার নেই, গুগল কিভাবে ডাটা প্রসেস করছে বা কিভাবে ফিগমাতে আমি ইউআই ডিজাইন বানাচ্ছি আমার জানার দরকার আছে, জানার দরকার নেই। ঠিক আছে, নিজে থেকে আপডেট হবে, আমার নিজের আপডেট দেওয়ার দরকার নাই, এবং খরচ হচ্ছে কম। ঠিক আছে, অসুবিধা হচ্ছে সিকিউরিটি। দেখেন আপনি যখন ডাটাটা গুগলের কাছে দিয়ে দিচ্ছেন, গুগল কিন্তু এটার একটা অ্যাক্সেস পেয়ে যাচ্ছে। সো আপনার সিকিউরিটি যদি গুগলের সার্ভার যদি ক্র্যাশ করে, আপনার ডাটার সিকিউরিটি কিন্তু নষ্ট হবে। ঠিক আছে, আর তথ্যের উপর নিয়ন্ত্রণ থাকে না। যখনই আপনি আরেকজনের কাছে আপনার তথ্যটা রাখতে দিচ্ছেন, তখন কি তথ্যের নিয়ন্ত্রণটা আপনার কাছ থেকে চলে যাচ্ছে। ঠিক আছে, তো এইটাই হচ্ছে কি অসুবিধা ক্লাউড কম্পিউটিংয়ের। ঠিক আছে, তো এই পর্যন্তই আজকের ক্লাস। আশা করি আমরা এই ক্লাস থেকে আমরা ওএসআই মডেল, TCP/IP প্রোটোকল, ক্লাউড কম্পিউটিং এবং অন্যান্য যে টেকনোলজিগুলো বর্তমানে আমরা ব্যবহার করছি এ সম্পর্কে আমরা জানবো। এই সম্পর্কিত যে কোশ্চেনগুলো আছে আমরা সলভ করতে গেলে দেখবো যে এর বাইরে থেকে কিছু আসে না। তো ভালো থাকবেন সবাই, 10 মিনিট স্কুলের সাথে থাকবেন।